স্বাগত আরো একবার দেখছেন বাংলাদেশ এখন। শাহরিয়ার ভাই, নতুন যে কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে সেখানে আমরা যে বিষয়গুলো বলছিলাম আপনাকে বিরতিতে, যাদের কথা আপনি নিশ্চয়ই জানেন, বেশিরভাগ দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক বা প্রাতিষ্ঠানিকভাবে যারা যুক্ত তাদেরকে স্বীকৃতির মধ্যে আনার একটা ব্যবস্থা করা হয়েছে। এর আগে আমরা দেখেছি যে বীরশ্রেষ্ঠ উপাধি যাদেরকে দেওয়া হচ্ছে তারাও সশস্ত্র বাহিনীর। বেসামরিক যারা সাধারণ ব্যক্তি তাদেরকে কি কিছুটা এখানে আপনার মনে হয় কিনা যে কম গুরুত্ব দেওয়া হচ্ছে? বা না, অবশ্যই এই কথাটা আমি বহুবার বলেছি যে আমাদের 7 নম্বর সেক্টরের কথা যদি বলি, যেখানে আমি ছিলাম, কর্নেল জামান সেক্টর অধিনায়ক যেটা আমাদেরকে বলেছেন পরে, যে যেদিন তারা রাজশাহী মুক্ত করতে গেলেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে, তারা পুরো কনভয় নিয়ে যখন যাচ্ছেন বলেছে কি তখন ফজরের নামাজের আগে, ওটা তখনও সূর্য ওঠেনি, রাস্তার মাঝখানে দেখলে একটা গ্রামের গরিব বুড়ি, ওই যে শাকপুরনি বুড়ি যেরকম থাকে শাকপুরে, সেরকম একজন বৃদ্ধা মহিলা তাদের পথরোধ করলেন, বললেন যে কি তোমরা এখান দিয়ে যাচ্ছ কয়েকদিন ধরে আমি দেখছি, কিন্তু কালকে দিনের বেলা পাকিস্তান আর্মি যাওয়ার সময় রাস্তায় কি সব পুঁতে রেখে গেছে, ওই সামনে তোমরা যেও না। তারা সেখানে কনভয় থামিয়ে যখন সামনে সার্চ করলেন এবং দেখলেন পুরো রাস্তা মাইন পেতে গেছে, তিনি তখন বললেন যে আমাদেরকে বলেছিলেন যে কি যে ওই মহিলা যদি বাধা না দিত আমাদের গোটা কনভয় উড়ে যেত। তারপর উনি কিন্তু প্রথম যে বীরত্বম তিনি প্রত্যাখ্যান করেছিলেন, তিনি বীরত্বম গ্রহণ করেননি সেক্টর কমান্ডার হিসেবে। উনি বলেছিলেন আমাকে বীরত্বম দেওয়ার আগে ওই মহিলাকে বীরত্বম দেওয়া উচিত, কিন্তু তখন আমার অবস্থা এমনই ছিল মহিলার নাম ঠিকানা আমি কিছুই জিজ্ঞেস করিনি, মনে রাখিনি। এটা যে আমরা সবসময় বলেছি এটা যে একটা গণযুদ্ধ ছিল, গ্রামের মানুষের যে এই যে অংশগ্রহণ, বয়স নির্বিশেষে, যে লিঙ্গ নির্বিশেষে, নারী পুরুষ সমস্ত যে এই যে অংশগ্রহণের বিষয়টা, এটাকে যদি আমরা ওইভাবে বিভাজন করার চেষ্টা করি তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক হবে। এটা কখনো সেটা মুক্তিযুদ্ধের অবমূল্যায়ন হবে বলে আমি মনে করি। সনদটা দরকার আমরা এই জন্য মনে করছি যে প্রান্তিক যে মুক্তিযোদ্ধারা যাদের সহযোগিতা দরকার, তাদের এই মুক্তিযুদ্ধের জন্য তারা সর্বস্ব হারিয়েছেন, সরকারি সহযোগিতার জন্য তাদের একটা তালিকা তৈরি করতে হবে এবং তাদের সহযোগিতা করতে হবে। বাকিদের যেটা সনদ, হ্যাঁ সনদ তারা পেতেই পারে, যে ক্ষেত্রে যুদ্ধ করেছেন তাকে সেই স্বীকৃতিটা দিতে হবে। শুধুমাত্র ভারতে প্রশিক্ষণ নিয়ে ভারতের মাটিতে যারা করেছেন, ভারতের তালিকায় যাদের নাম পাওয়া গেছে সেই 1.5 লাখের মতো, তার বাইরে আর কেউ মুক্তিযুদ্ধ হবে না। এই সিদ্ধান্তটা যেটা নিয়েছেন আমি মনে করি এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত, এবং আজকে সকালে এটার জন্য মন্ত্রীকে আমি অভিনন্দন জানিয়েছি যে এতদিন ধরে আমরা এটা নিয়ে আন্দোলন করছিলাম, শেষ পর্যন্ত এটা কার্যকর হতে যাচ্ছে। জি আপা, আপনি তো মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম আমরা বলতে পারি, আপনি মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করছেন, আপনার চোখে আসলে মুক্তিযুদ্ধটা কিভাবে ধরা পড়ে এখন? আমি আসলে এখন মূলত কাজ করছি বীরাঙ্গনাদেরকে নিয়ে। এটা 2011 থেকে আমি কাজটা করছি। বিটিভিতে আমার একটা কাজ চলছে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ নারী। জি। তো আমি কাজটা শুরু করি আসলে 2008-এ প্রথম এই ডক্টর এম এ হাসান ওনার বইটা যুদ্ধ নারী, এই বইটা পড়ার পরে আমি 3 রাত ঘুমাতে পারি নাই। যে আমি মানে বাংলাদেশে আমি আছি, বাংলাদেশে আমি সম্মানের সাথে, আমি এত আনন্দে এত সুখে আমি আছি, কিন্তু এই নারীদের কথা আমি জানতাম না যাদের জন্য। আপা, আপনি ভালো প্রসঙ্গ এনেছেন, আমরা বীরাঙ্গনাদের নিয়ে কথা বলবো। আমাদের সাথে একজন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা রমা চৌধুরী যোগ দিবেন। তার আগে আমার একটা বিরতি নিয়ে আসতে হবে, একটা বিরতি নিচ্ছি, বাংলাদেশ এখনই ফিরছি। স্বাগত আরো একবার দেখছেন বাংলাদেশ এখন। আপা, আপনারা জানেন যে বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার। এই মুহূর্তে আমার সাথে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা রমা চৌধুরী। রমা চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার আত্মত্যাগের কথা আমরা জানি, আপনাদের জন্য আমরা এখন একটা স্বাধীন দেশে বসবাস করছি, সেজন্য আপনাকে অনেক শ্রদ্ধা এবং সম্মান জানাই। আপনাদেরকে যে এতদিন পরে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হলো, আপনার কেমন লাগছে সেটা শুরুতে জানতে চাইবো। তারপর আমরা জন্ম হলাম, বেঁচে আছি বলে স্বীকৃতি পেলাম, বেঁচে না থাকলে তো পেতাম না। 43 বছর আগে মুক্তিযোদ্ধা হয়েছে, সর্বশান্ত হয়ে গেছি, দলে দলে সর্বহারা হয়েছি। 43 বছর পরে বেঁচে আছি বলে স্বীকৃতি পাচ্ছি। জি, আপনি আপনার গল্পটা আসলে কখনো আড়াল করেনি, আপনার গল্পটা বলেছেন দেখে আমরা জানতে পেরেছি। আপনার মতো আপনি নিশ্চয়ই এটার কারণে অনেক লাঞ্ছনা সহ্য করেছেন, অনেক অপমান সহ্য করেছেন। এই স্বীকৃতির ফলে সেই কষ্ট কি কিছুটা লাঘব হবে আপনার?
কিছুটা লাঘব তো হবে। তবে আমি যে ছেলেগুলোকে হারিয়েছি তাদের শোকে আমি জ্বলছি। আমি সম্পত্তি চাই না, ধন সম্পদ চাই না, টাকা পয়সা চাই না, মান সম্মান চাই না। আমি ছেলেদের সুখে জ্বলছি। সেই সুখে শান্তিটা পাই পেলে আমি শান্তি পাবো। আপনি যে দেশের জন্য আসলে আপনারা এতটা আত্মত্যাগ করেছেন, সেই দেশ আপনার স্বপ্ন কতটা পূরণ করতে পেরেছে? আপনি কি খুশি? বাংলাদেশের যে বর্তমান অবস্থা তাতে কি আপনি খুশি? আমি এটার ভালো অবস্থা চাই। আমরা এই দেশ চাইনি, সুন্দর দেশ চেয়েছিলাম, স্বর্গ চেয়েছিলাম, স্বর্গ পাইনি। পাবার চেষ্টা করব, দেশকে আমি গড়ে তোলার চেষ্টা করব। শুধু আমি করব না, আমার সঙ্গে অন্যদেরও আমি যুক্ত করব। সবাইকে বলবো, যেই দেশ চেয়েছিলাম সেই দেশ করো। এই দেশে চলবে না। আমরা শান্তিপূর্ণ দেশ চেয়েছিলাম, সমৃদ্ধি চাইনি, টাকা পয়সা চাইনি, ধন দৌলত চাইনি, চেয়েছি সুখ শান্তি। আমাদের দেশে এখন যারা নতুন প্রজন্ম তাদের জন্য আপনার পরামর্শ কি? তাদের জন্য পরামর্শ, তারা যেন কিছুটা আত্মত্যাগ করে, দেশকে গড়ে তোলার চেষ্টা করে, নিজেরা মানুষ হোক এবং অন্যদের মানুষ করার চেষ্টা করুক। মানুষ চাই, মানুষ মানুষ। রমা চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাকে আবারও আমরা সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শাহরিয়ার ভাই শুনছিলেন, উনি অনেকটা আবেগপ্রবণ হয়ে উঠেছেন। আপনি কি আপনি বলতে চান? যখনই এদের সঙ্গে কথা বলবেন, আমাদের দেখেছি খুব বেশি, কিন্তু আমরা যদিও সরকারি হিসেবে 2 লাখ বলা হয়েছিল, বেসরকারি হিসেবে এই বীরাঙ্গনাদের সংখ্যা 5 লাখেরও ওপরে। অধ্যাপক মুনতাসির মামুনের সর্বশেষ গবেষণায় তিনি সেটা দেখিয়েছেন। কিন্তু এদের মধ্যে আপনি 500 জনেরও তালিকা কিন্তু এখন করতে পারবেন না, কারণ আমাদের যে ওই যে সমস্যা যেটা হয়েছে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর, সেটা তো নষ্ট করে ফেলা হলো ওই সময় যে 2 লাখের যে তালিকা যেটা ছিল সরকারি তালিকা। তারপর যেটা হয়েছে, এরা সামাজিকভাবে ওই যে মিশে গেছেন, বা তারা সরকারি যে স্বীকৃতি মর্যাদার এটার অভাবের কারণে, এবং কেউ কিন্তু এখন ওটা স্বীকার করতে চান না। অনেকে এটা পারিবারিক, যে ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে, এখন নতুন করে এটা কেন বলবো। এটা অনেক সময় লেগেছে আমাদেরকে এই যে কথা বলবার জন্য। ফেরদৌসী প্রিয়ভাষিণীর কথা যদি বলি, কয়েক বছর লেগেছে তাকে এইটা যে একটা যে বিরাট, আপনি যেটা বললেন যে এত বড় একটা ত্যাগের ব্যাপার, একটা দেশকে জন্ম দিয়েছেন তারা, বেশি মূল্য দিতে হয়েছে একটা তাদের দেশের স্বাধীনতার জন্ম জন্য। দিয়েছেন তারা, সেই দেশে সেই জাতির যে সবচেয়ে মর্যাদার আসনে তাদের প্রতিষ্ঠিত হওয়া উচিত, তারা কেন মাথা নিচু করে থাকবেন? এইটা বোঝাতে তাকে, তার পরিবারের সদস্যদের, বিশেষ করে তার মেয়েদেরকে, এটা অনেক সময় লেগেছে আমাদের। তো এখন যেটা হচ্ছে যে আমি মনে করি এই যে সম্মানের জায়গাটা, এটা হয়তো আরো কিছু বেরিয়ে আসবেন। কারণ আমাকে 92 সালে কুষ্টিয়ার একজন বীরাঙ্গনা বলেছিলেন যে আমরা যদি গরিব না হতাম, আমাদের সমাজের কারো সাহস হতো না আমাদের দিকে আঙুল তুলে কথা বলে। এদের বেশিরভাগই কিন্তু একেবারে প্রান্তিক মানুষ, যাদের উপর নির্যাতনটা হয়েছে আপনি সেটা দেখবেন। আমি মনে করি এদের যে সম্মানের সঙ্গে তাদের যে ওই যে আর্থিক পুনর্বাসনের যে ব্যাপারটা, সামাজিক পুনর্বাসনের পাশাপাশি আর্থিক পুনর্বাসনের ব্যাপারটা এখন সরকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। রমা চৌধুরী যেমন বললেন, বেশিরভাগেরই বয়স কিন্তু এদের 60-এর কাছে বা 60-এর উপরে বয়স, অনেকেই মারা গেছেন, অনেকেই মারা গেছেন। এবং অনেকে যেটা হচ্ছে, যারা গবেষণা করছেন, আপনি বলতে পারবেন বিনা চিকিৎসা না খেয়ে ভিক্ষে করতেন, এরকম বহু নারীকে আমরা পেয়েছি। এবং আমরাও এখনো প্রতি বছর ওই যে ঈদের সময় যে জাকাতের টাকা বা কোরবানির টাকা সমস্ত জড়ো করে আমরা ওই এক একটা জায়গায় দিয়ে আসি, এরকম তালিকা তৈরি করে এদেরকে আমরা করছি স্থানীয়ভাবে, এদেরকে আমরা করছি। আপনি তো বলছিলেন যে আপনি তাদের সাথে কথা বলেছেন। এখন যারা আছে মোটামুটি তাদের একটা তালিকা তৈরি করা আসলে সম্ভব কিনা, তাদেরকে খুঁজে বের করা সম্ভব কিনা? সরকার যেটা চিন্তা ভাবনা করছে, আসলে মানে সরকারের যেটা চিন্তা ভাবনা যে মুক্তিযোদ্ধা কাউন্সিলের মাধ্যমে তালিকাটা তৈরি করা, সেটার সাথে আমার একটা চিন্তা থাকবে। সেটা হচ্ছে যে যারা কাজ করছে, অনেক সংগঠন আছে, শাহরিয়ার ভাই বললেন ওনাদের কথা, আমরা কিছু জানি। আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন স্যার, উনি সামাজিক সহায়তা উদ্যোগ, ওনার একটা সংগঠন আছে, উনি কিছু কাজ করছেন। সাফিনা লোহানী, অনেক ছোট ছোট কাজ আছে। হ্যাঁ, ডাক্তার এম এ হাসান, উনি তো অনেক আগের থেকে কাজ করছেন। আমরা এখন
যাচ্ছি, বিটিভির মাধ্যমে আমরা যাচ্ছি, যে আমরা যে ইন্টারভিউগুলো নিয়ে আসছি বা আমাদের কাজটা চলমান আছে, তো এগুলোরও একটা তালিকা হতে পারে সাক্ষাৎকার সহ। তো এরকম আমার মনে হয় যে এগুলো একটু চিন্তা ভাবনা করা উচিত, কারণ যারা কথা বলেন তারা কিন্তু মানে নিজের সম্মান গেছে, এরা কিন্তু সহজে কথা বলতে চান না। তাদের সঙ্গে আমরা যখন যাই অনেক আন্তরিকভাবে মিশে অনেক 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 কিছু বলার পরে তারপরে কিন্তু তারা বলেন, এবং শেষ একটা কথাই ওনারা বেশি বলেন যে আমরা সম্মানটা চাই। এত বছর চলে গেল, আমরা কি পেলাম? একটা গবেষণায় একটা জিনিস উঠে আসে যে যখন মুক্তিযোদ্ধাদেরকে খুঁজতে যায় পাক সেনারা, তখনই কিন্তু গ্রামটাকে আক্রমণ করে এবং তখনই কিন্তু এই নারীগুলো ধর্ষিত তাদের হয়। উপর নির্যাতন হ্যাঁ। চালানো হয়। আপা আপনাদের কাছে ফিরছি, আমার আরেকটা বিরতি নিতে হবে, একটা বিরতি নিয়ে ফিরে আসছি বাংলাদেশে এখন।